সংসারে বুড়া টুকটাক করে কামাই করি। চাচা কাজ করে? কি কাজ করে চাচা? ও হোটেলে কাজ করে। এখানে চরে আলু আবাদ করেছেন না? প্রচুর দাম, মানে এখন দাম কমছে। এই বাচ্চার মা বাচ্চাকে রেখে চলে গেছে, সংসার করে না? কান্না করিয়েন না চাচি। আপনার ছেলে মেয়ে? এক সময় যখন আপনার ছেলে মেয়েরা ছোট ছিল, ছেলে মেয়েদের জন্য কি ত্যাগ স্বীকার করেছিলেন, কষ্ট করেছিলেন? এটা জাল জাল বানানো হচ্ছে। তিস্তা নদী উত্তরবঙ্গের অন্যতম সুন্দর নদী, যা প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ। বন্ধুরা, আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, তৌসিফ আহমেদ। আশা করি আমার সাথেই আপনারা থাকবেন। চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। আমি দূর থেকে খেয়াল করেছি আপনি এই তিস্তা নদীর এখানে আলু, এখানে কি করছেন? এখানে আলু ছিল, আলুর পাতা কাটি। আলুর পাতা এগুলো? এগুলো আলুর পাতা না? আলুর পাতা। এগুলো কি করবেন আলুর পাতা চাচি? ছাগল খিলামো। ছাগলকে খাওয়াবেন? আপনার বাসা কোথায় এখানে নদীর তীরে? এখানে সামনে? হ্যাঁ, এটা সামনে, এই দেখা যাচ্ছে। তো আপনার পরিবারে কে আছে? পরিবারে কে কে আছে? আমার পরিবারে আছে আমার স্বামী, আমার এক মেয়ে। আপনার মেয়ে? হ্যাঁ, আমার এই বড় ভাসুরের বেটা। আপনার সংসার কিভাবে চলছে এখন? সংসারে বুড়া টুকটাক করে কামাই করি। চাচা কাজ করে? কি কাজ করে চাচা? ও হোটেলে কাজ করে। এই বয়সে কাজ করে? হোটেলে এই বয়সে কাজ করে। ছোট কাজ করবো কেন, অত টুকটাক করে করে, অত খাই, ডাল ভাত, লবণ ভাত, ভর্তা ভাত, অত খাই। কি করবো, এইভাবে দিন যায়। এইভাবেই জীবিকা নির্বাহ করে বেঁচে আছেন না? এইভাবে বাঁচিয়েছি বাবা, কি করবো। তো আপনাদের এখানে তো প্রচুর ঠান্ডা। ঠান্ডা তো ঠান্ডা বা কেন, কোনো সাহায্য নাই বা। শীতের কাপড় নাই আপনাদের? কোনো শীতের কাপড় বেলা কম্বল বা না কোনো কিছু না দেবে। শীতের কাপড় সাপড় কিছু দেয় না। কায় দেয়, কায় আমার কায় দেয়। এই কাকবা কাপড় কম্বল দিয়েছে, বাঁচি গেছি। আমার নাই, একবারও কম্বল পাবো। দোয়া করি চাচি, আল্লাহ সহায় হোক। ঠিক আছে, ভালো থাকবেন। আসি, আসসালামু আলাইকুম। তিস্তা নদীর তীরে ছোট্ট এক কুঁড়ে ঘরে থাকেন বৃদ্ধা চাচি। বয়সের ভারে নুয়ে পড়া এই মানুষটি এখনও জীবনের কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন। তার একমাত্র মেয়ে বিয়ে হয়ে চলে গেছে দূরের গ্রামে, কিন্তু স্বামীর সংসারেও খুব সচ্ছল নয়। মেয়েটি মাঝে মাঝে মায়ের কথা ভাবে, কিন্তু দরিদ্র জীবনে নিয়মিত দেখা করতে পারা হয় না। বৃদ্ধা চাচির স্বামী একটা খাবারের হোটেলে কাজ করেন। বয়স হয়েছে তারও। হোটেলের কাছ থেকে যা মজুরি পান তাতে কোনো রকমে দুজনের পেট চলে, কিন্তু এই শীতে তাদের সবচেয়ে বড় কষ্ট লেপ কম্বলের অভাব। পুরনো ছেঁড়া শাড়ি জড়িয়ে রাতে শীত ঠেকানোর চেষ্টা করেন তারা। এদিকে তিস্তা নদী শুকিয়ে গেছে, সেখানে এখন আলুর ক্ষেত। স্থানীয় কৃষকরা আলু তুলে নিয়ে গিয়েছে, তবে ক্ষেতের মধ্যে আলুর পাতাগুলো পড়ে আছে। বৃদ্ধা চাচির বস্তা হাতে, তিনি জানেন এই আলুর পাতাগুলো তার ছাগলটির খাবার হতে পারে। ছাগলটি তাদের একমাত্র সঙ্গী, যা মাঝে মাঝে দুধ দেয়। এই ছাগলটি যেন তাদের পরিবারের মতো। তিস্তার তীরে সূর্য অস্ত যাচ্ছিল, আলোর রং বদলে যাচ্ছিল আকাশে। নদীর পাড়ের বাতাসে কেমন যেন এক শান্তির ছোঁয়া। এভাবেই তিস্তার তীরে কষ্টের জীবনেও মানবিকতার গল্প বয়ে চলে। জীবন কখনো থেমে থাকে না। চাচা আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন? কেন হাত ধরা যাবে না? দেন হাত দেন, কি হয়েছে? মাটিওয়ালা হাত জন্য কি ধরা যাবে না? চাচা কি নিয়ে যাচ্ছেন এগুলো? আলু নিয়ে যাচ্ছেন? চরে আবাদ করেছেন? নদী তো শুকিয়ে গিয়েছে, তিস্তা নদী। এখানে চরে আলু আবাদ করেছেন না? অনেক আলু। আলু কি করেন এগুলো চাচা? বিক্রি হবে না? বাসা কোথায় আপনার? এখানে? এখানেই বাসা না? ঠিক আছে, আপনি পরিশ্রম করছেন, ব্যস্ত আছেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তিস্তা নদী শুকিয়ে যাওয়া এবং নদীর চরে আলু চাষ করা স্থানীয় কৃষকদের জন্য জীবিকার একটি নতুন উপায় হয়ে উঠেছে। এই ধরনের উদ্যোগ প্রমাণ করে যে প্রাকৃতিক পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কৃষকরা কতটা শ্রমনির্ভর। নদীর চরে চাষ করা আলু তুলে নিয়ে যাওয়া এবং তা বিক্রি করে জীবনযাত্রা নির্বাহ করার চিত্রটি গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। খাওয়ার জন্য যেটা লাগে সেটা খাওয়ার জন্য নিয়ে বাকি দিন, যাতে খাবার যাতে অসুবিধা না হয়। হ্যাঁ হ্যাঁ, সেটাই আর কি। আলু তো প্রচুর দাম।
উচিত দাম মানে এখন দাম কমছে। কমছে না? কি বলেন? বাজারে কিনতে গেলে তো কমে দেয় না, তখন কমে না, তখন তো আপনারা বিক্রি করতে গেলে দাম কম। আমরা বিক্রি করতে গেলে দাম কম, অথচ কষ্ট কম না। করার পরেও আলুর দাম পাওয়া যায়। তিস্তা নদীর উপর দিয়ে দুটি ব্রিজের চিত্র গ্রামীণ প্রকৃতির সঙ্গে আধুনিক এক মনোমুগ্ধকর সংমিশ্রণ। একটি ব্রিজ দিয়ে যানবাহন চলাচল করে, আর একটি লোহার ব্রিজ দিয়ে ট্রেন বয়ে চলে। ট্রেনটি যখন লোহার ব্রিজের উপর দিয়ে ধীরে ধীরে চলে যায়, তখন চারপাশের প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে ধাতব শব্দ এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করে। ব্রিজের নিচ দিয়ে তিস্তার শুল্ক বালুচর, আর দূরে সবুজ মাঠের দেখা মেলে। নদীর চরে চাষাবাদ, স্থানীয় মানুষের কর্মব্যস্ততা এবং ব্রিজের উপর দিয়ে ট্রেনের চলাচল মিলিয়ে এক প্রাণবন্ত দৃশ্য ফুটে ওঠে। চাচি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এটা আপনার দোকান? কি কি বিক্রি করেন এই দোকানে? রুটি বিস্কুট এগুলোই? চাও বিক্রি করেন না? বাসা কোথায় আপনার? এখানেই? আপনার বাসায় কে কে আছে পরিবারে? আমি একাই আছি। আপনি একাই? ছেলে মেয়ে কজন আপনার? 4 জন। 4 জন? বিয়ে দিয়েছেন সবার? একটা মেয়ে আছে। আচ্ছা, চাচা বেঁচে নেই? আছে। চাচাও আছে না? সংসার কিভাবে চলে আপনাদের? এই কৃষির কাম কাজ করি। কৃষি কাজ করে চাচা? হ্যাঁ। ছেলেরাও কাজ করে? হ্যাঁ। সবাই একসাথেই খান আপনারা? সবাই একসাথে। বাহ, মানে দুইটা আলাদা হয়েছে, একটা একটা। 2 জন ছেলে আলাদা হয়েছে, আপনাদের খোঁজ নেয় না? আহ, আলাদা সংসার করছে তারা বউ নিয়ে না? আর একজন ছেলে আপনাদের ভিতরে, আর মেয়ের বিয়ে দেননি? না। কেমন চলে আপনার দোকান? এই যে হালকা পাতলা টুকটাক লাভ হয়? কিছু হয়, ওইটা মনে করে নাস্তা বাস্তা মনে করে চলে। এই যে। এভাবেই চলে না? হ্যাঁ। কি বাচ্চা কার? বাচ্চা আমার ছোট ছেলে। ছোট ছেলে? হ্যাঁ। ইয়া মাও নাই, মাওটা ঠিক আছে 1 মাসে, বাচ্চাটা ঠিক আছে। কি বললেন? মাও ঠিক। মানে এই বাচ্চার মা বাচ্চাকে রেখে চলে গেছে? হ্যাঁ। সংসার করে না? না। ইস, আরে বাচ্চাটা কয় মাস বয়স বাচ্চার? 1 মাস 3 দিন। 1 মাস 3 দিন? হ্যাঁ। কয় দিনের বাচ্চা রেখে চলে গেছে? ওই যেদিন হয়েছে সেদিনই ঠিক আছে। সেই দিনে চলে গেছে? আপনার ছেলের বউ? হ্যাঁ। ইস, মানুষ এমন কেন হয়? এতটুকু বাচ্চা, ফেরেশতা বাচ্চাকে রেখে চলে গেছে মা, আপনি দেখাশোনা করছেন? হ্যাঁ। বাচ্চাকে কি খাওয়ান আপনি? ফিটার। ফিডার খাওয়ান? হ্যাঁ। ফিডারে তো ওই দুধগুলো, প্যাকেট দুধগুলো, কৌটা দুধগুলো তো প্রচুর দাম। ওইটা মনে করো 260 টাকা করে নেয়। 260 টাকা করে প্যাকেট? হ্যাঁ। একটা প্যাকেট কয়দিন যায়? 4 দিন। 4 দিন যায়? আরে বাচ্চাটাকে দেখেই খারাপ লাগছে। বন্ধুরা দেখুন, ওই ছোট বাচ্চা মা রেখে চলে গেছে, আর আসেনি, সংসার করেনি, কোনো মায়া দয়া নেই এতটুকু বাচ্চার প্রতি। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আসি, আসসালামু আলাইকুম। তিস্তা নদীর তীরে এক শান্ত নীরব গ্রামে প্রবেশ করতেই চোখে পড়ল ছোট একটি দোকান। দোকানের সামনে ছিল এক চাচি, যিনি বিস্কুট, রুটি আর চা বিক্রি করছিলেন। সেই দোকানে কিছু সময় কাটানোর সময় চাচির সঙ্গে কথা বলার সুযোগ পেলাম। জানতে চাইলাম তার পরিবারে কে কে আছেন। তিনি আমাকে বললেন, আমার 3 ছেলে আর 1 মেয়ে। 2 ছেলে বিয়ে করেছে এবং আলাদা সংসার করছে। ছোট ছেলে মায়ের সঙ্গে থাকে। চাচির পাশে একটি ছোট বাচ্চা শুয়েছিল। আমি জানতে চাইলাম এটা কার বাচ্চা। চাচি একটু নিঃশ্বাস ফেললেন, তারপর বললেন, এটা আমার ছোট ছেলের বাচ্চা। আমার ছোট ছেলের বউ একদিনের বাচ্চা রেখে চলে গিয়েছে, আর সংসার করেনি। এই বাচ্চাটিকে আমি দেখাশোনা করি। এখন এর বয়স 1 মাস 3 দিন। চাচির কথা শুনে বুঝতে পারলাম কতটা কষ্টের মধ্যে থেকেও তিনি নিজের দায়িত্বে অটুট রয়েছেন। চাচির ছোট ছেলে আর তার স্বামী কৃষিকাজ করে জীবন নির্বাহ করেন। তাদের জীবন সংগ্রাম যেন অমৃতের মতো, প্রতিদিনের পরিশ্রম আর পরিবারের প্রতি ভালোবাসা দিয়ে চালিত। চাচির মুখে এক ধরনের শান্তি ছিল, তবে এক গোপন দুঃখও ছিল। প্রতিদিন তিনি তার ছোট ছেলের বাচ্চাকে মানুষ করার জন্য চেষ্টা করছেন, যেন এই শিশুটি সুখী হয়ে জীবনযাপন করতে পারে। চাচি, আসসালামু আলাইকুম। বাবা কেমন আছেন? কোথায় আইছে বা?
কোনো রকম বা পাই না কিছু। এই তিস্তা নদীর তীরেই থাকেন? হ্যাঁ এই তিস্তা নদীর তীরেই থাকেন আপনি? বাবা নদীর ভাঙ্গনে আপনার বাসা কতবার ভেঙে গিয়েছিল চাচি? আপনার বাড়ি আপনার নদীর ভাঙ্গনে আপনার বাসা কতবার ভেঙে গিয়েছিল? নদী তো আগে ফকির বানাইলে নদী ফকির বানিয়েছে? নদীর মধ্যে যেমন 8-10 জন মাটি নদীর মধ্যে সব জমি নদীর ভিতরে আসলে যে মনে নতুন সেম্বি হইয়া ফুল বাড়ি ভিতরে উঠে গেছে হুম যায় সব নদীর ভিতর চলে গেছে। এখন কোথায় থাকেন? এখানেই থাকেন? হ্যাঁ এখানেই থাকেন? ওই আত্মীয় আছে ছেলে মেয়ে কজন আপনার? বেটা আসলে 2 জন বা অলরেডি বসছে। চাচি কান্না করছেন কেন? কাঁদছেন কেন আপনি? কান্না করিয়েন না। কান্না করছেন কেন আপনি? কান্না করে না বাবু, আপনার চোখ দিয়ে পানি পড়ছে তো, কান্না করছেন কেন? কান্না করিয়েন না চাচি। চাচা বেঁচে নাই? চাচি চাচা বেঁচে নাই? তাই মরতে কোন যাও না, ছোট ছোট শরীর বলছে মরে গেছে বাবা। বড় বেটা তাইও মরছে, বড় 2 বেটি মরছে, আমি অত মোবাইলে আসছি বাবা। আরে শীতের কাপড় নাই আপনার? শীতের কাপড় নাই চাচি? এগুলোই গায়ে দিয়ে থাকেন? খাওয়া দাওয়া করেন নাই? খাওয়া দাওয়া করেন নাই? খাসি বাবা 10টার সময়। 10টার দিকে সকালে খেয়েছেন? সকালে খাইছেন, এখনো খাননি? বাবা খোদা যদি সমান হয় যে যায় আমার। কান্না করিয়েন না চাচি, কান্না করিয়েন না। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আসি। আসসালামু আলাইকুম। তিস্তা নদীর ধারে শান্ত গ্রামটির মাঝ দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ চোখে পড়ল একটি বৃদ্ধা মা, যিনি কোনো দিকে না তাকিয়ে একা হেঁটে চলেছেন। তার বয়স 85 বছর। আমি এগিয়ে গেলাম, তার মুখে একটি বিষণ্ণ হাসি, চোখে কিছু না বলা গল্প ছিল। আপনি এখানে একা? আমি জানতে চাইলাম। তিনি ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, স্বামী অনেক আগেই মারা গিয়েছে। ছোট ছোট ছেলে মেয়েগুলো বড় হয়ে চলে গিয়েছে না ফেরার দেশে। এখন আমি একা। বৃদ্ধা মায়ের মুখে কথাগুলো ছিল না বলা অনেক দুঃখের চিহ্ন। যখন তিনি তার ছেলে মেয়েদের কথা বলছিলেন, তখন তার চোখের কোণ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তারা সবাই চলে গেছে। তিনি বললেন, আমিও চাই না আর এই পৃথিবীতে থাকতে। দোয়া করো যেন তাড়াতাড়ি চলে যেতে পারি। আমি তার কথা শুনে অবাক হয়ে গেলাম। তার জীবনের পরিণতি দেখে আমার অন্তরে গভীর দুঃখ জেগে উঠল। বৃদ্ধা মা তার এক নাতির কাছে মাঝে মাঝে গিয়ে খেয়ে আসেন, কিন্তু অধিকাংশ সময় তার জন্য খাবার পাওয়া কঠিন। কেউ তাকে কিছু দিলে তিনি খেতে পারেন, নইলে না খেয়ে দিন কাটাতে হয়। শীতের কাপড়ও নেই, ঠান্ডায় শরীর কাঁপে। কখনো কখনো মনে হয় একা থাকলে পৃথিবীটাই বুঝি শূন্য হয়ে যায়। তিনি বললেন, কিন্তু জীবন চলে যায়, আর কিছু করার থাকে না। তার জীবন যেন এক কঠিন সংগ্রামের চিত্র। তার মুখে কোনো অভিযোগ ছিল না, তবে সেই গভীর নীরবতা তার জীবনের দুঃখগুলো যেন চিৎকার করে বলছিল। তার কথা আমার মনের মধ্যে গভীর দাগ রেখে গেল। পৃথিবীতে এমন বহু মানুষ আছেন যারা আমাদের চোখের আড়ালে নিজেদের সংগ্রাম করছে, আর আমাদের দৃষ্টি কখনো তাদের দিকে পৌঁছায় না। তার চোখের বিষণ্ণতা, তার একাকিত্ব, আর সেই অশ্রু, এসব সবসময় আমার মনে থেকে যাবে। চাচি, আসসালামু আলাইকুম। চাচি, কেমন আছেন? ভালো। আপনি এখানে থাকেন? এই সরকারি ঘরে, তিস্তা নদীর তীরেই একাই থাকেন এখানে? কেন, চাচা নাই? মারা গেছে। আপনার ছেলে মেয়ে? আমার বিয়ে হয়েছে আলাদা খায়। আলাদা খায় ছেলে মেয়েরা? আপনার খোঁজ রাখে না? আপনার কাছেও আসে না? এক সময় আপনি এই ছেলে মেয়ের জন্য কি কি ত্যাগ স্বীকার করেছিলেন চাচি? এক সময় যখন আপনার ছেলে মেয়েরা ছোট ছিল, ছেলে মেয়েদের জন্য কি ত্যাগ স্বীকার করেছিলেন? কষ্ট করেছিলেন? হ্যাঁ, কষ্ট করছি, কচুর দিয়ে কাটি বেচাইছি। কচুর পাতা বিক্রি করছিলেন? বিক্রি করে বাচ্চা কাচ্চাদেরকে বড় করেছিলেন? আরে আজ ছেলে মেয়েরা সবাই আলাদা সংসার করছে, এই মাটার খোঁজ কেউ রাখে না।
আজ আপনি এখানে সরকারি ঘরে থাকছেন একা, আপনার খাওয়া দাওয়া কিভাবে চলছে? তো কাম করছে, এখন কাম নেই, কষ্ট হয়েছে এখন খাওয়া দাওয়া কষ্ট হয়েছে। ইস চাচি, শীতের কাপড় নাই? শীতের কাপড় তো নাই, শীতের কাপড় এগুলো এই শাড়ি গায়ে দিয়ে থাকেন? শীতের সোয়েটার চাদর কিছুই নেই? কম্বল রাতে কি গায়ে দেন? কম্বল দেয় না? না। ইস, তো ছেলেমেয়েরা আপনার কাছে আসে না? না, মেয়েটা বিয়েও দিছি, মনে করেন পারি ছেলে আপনার কাছে আসে না? হাতি বান্ধা এসে আপনার খোঁজও নেয় না একটু? না না না। আমার বেটার করি খায় তারে। চাচি, এক সময় যে এই শীতের রাতে আপনি ছেলে মেয়েদেরকে নিয়ে কত কষ্ট করেছিলেন, নিজে নিজে লেপ কম্বল গায়ে না দিয়ে ছেলেমেয়ের গায়ে দিয়েছেন, বড় করেছেন, আর সেরা ছেলেমেয়েরা এরকম স্বার্থপর হয়ে গেল। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। হ্যাঁ, আসি, আসসালামু আলাইকুম। তিস্তা নদীর তীরে এক সরকারি আবাসনে থাকে বৃদ্ধা মা। স্বামী অনেক আগেই না ফেরার দেশে চলে গিয়েছে, আর তার ছেলেমেয়েরা বড় হয়ে আলাদা সংসার করছে। নিজেদের জীবনে ব্যস্ত, মায়ের জন্য কেউ সময় দেয় না, যেন তার উপস্থিতি আর গুরুত্ব হারিয়ে গেছে। সেই একলা জীবনে অনেক বছর কাটিয়েছেন। বৃদ্ধা মা একসময় কচুর পাতা বিক্রি করে ছেলেমেয়েদের বড় করেছেন। কঠোর পরিশ্রম আর অক্লান্ত ভালোবাসায় সন্তানদের পায়ে দাঁড় করাতে পেরেছিলেন। তবে আজ সে সন্তানদের দিকে তাকালে যেন কোনো সম্পর্ক নেই, তাদের প্রতি কোনো টানও নেই। বৃদ্ধা মায়ের দিনগুলো এখন একাধিক কঠিন বাস্তবতার মুখোমুখি। বয়সের ভারে তার শরীরও আর আগের মতো আগুনের মতো সজীব নেই। এখন তিনি টুকটাক কাজ করেন, যেমন বাজার থেকে কিছু জিনিসপত্র কিনে এনে বিক্রি করা অথবা সেলাইয়ের কাজ। একদিনও যদি খাবার না জোগাড় হয় তাহলে তাকে না খেয়েই দিন কাটাতে হয়। শীত আসলে তার জন্য যেন এক আতঙ্ক হয়ে দাঁড়ায়, শীতের কাপড় নেই। একজন মা যিনি একদিন নিজের সন্তানদের জন্য সবকিছু উৎসর্গ করেছেন, আজ তার জীবন শুধুই একাকিত্ব আর সংগ্রামের গল্প। তিনি কখনো মনে করেন না যে তার ছেলেমেয়েরা তাকে ফেলে দিয়েছে, বরং মাঝে মাঝে সেই দিনগুলোর কথা মনে করে একটু কষ্ট পান। যখন তিনি কচুর পাতা বিক্রি করে নিজের সন্তানদের বাঁচিয়ে তুলতেন, এখন সেই সন্তানরা বড় হয়ে জীবনের পথ নিজে তৈরি করে নিয়েছে। আর বৃদ্ধা মা একাকী জীবন কাটাচ্ছেন, তার প্রয়োজনে কেউ আসে না। তবে কি হয়েছে, বৃদ্ধা মা বলে এটাই জীবন। নিজের হাতে গড়া সন্তানদের জন্য নিজের কিছু রেখে যাওয়ার স্বাদ আমার ছিল, কিন্তু জীবন আর কিছু দেয় না। বৃদ্ধা মা হয়তো অনেক কিছু চেয়েছিলেন, কিন্তু তার জীবনের বাস্তবতা তাকে শিখিয়েছে যে পৃথিবী কখনো দয়ালু হয় না। সবসময় মানুষের একাকিত্ব একান্তভাবে তার নিজের হয়ে থাকে। চাচা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করছেন আপনি? এই জাল ঠিক করতেছি। এটা জাল? জাল বানানো হচ্ছে? আচ্ছা, কত সুন্দর করে বানাচ্ছেন আপনি। জাল বানিয়ে কি করবেন চাচা? মাছ মারবো। মাছ মারবেন? এই তিস্তা নদীতেই না? এখানেই মাছ মারেন? নৌকা আছে আপনার? আছে। এই যে নৌকা নিয়ে যে মাছ মারেন, নদীর বুকে ভেসে বেড়ান, কেমন লাগে আপনার? এখন গরিব মানুষ, আমাদের এখন ওই অবস্থায় ভালো লাগে। প্রকৃতির সান্নিধ্যেই থাকেন আপনারা সবসময়। আপনার বাসা কোনটা? এটাই বাসা। এইটা বাসা? বাহ, আপনার বাসাটাও তো বেশ। মাছ ধরতে কখন বের হন? সকালে বের হলে। সকালে বের হন? ভোরে আসেন কখন আবার? সন্ধ্যায়। সন্ধ্যায় আসেন। ঠিক আছে, ভালো থাকবেন। আসি, আসসালামু আলাইকুম। চাচা এক মনোযোগ সহকারে জাল বানাচ্ছেন। প্রতিটি সুতো সঠিকভাবে মিলিয়ে হাতের কাজ দক্ষতার সঙ্গে করছেন। চাচার চোখে গভীর এক মনোযোগ, যেন প্রতিটি মুহূর্তে তার আত্মবিশ্বাস ও শ্রমের প্রতিফলন। জাল বানানোই তার জীবনের একমাত্র শিল্প। সে জানে এই জাল তার জীবিকার মূল হাতিয়ার। তিস্তা নদীতে মাছ ধরতে পারলেই তার পরিবার চলবে। মাছ ধরার জন্য নৌকা প্রস্তুত করছে, আর তখন নদীর এক অপরূপ দৃশ্য চোখে পড়ে। তিস্তা নদী শান্ত, কিন্তু তার স্রোতের মধ্যে এক ধরনের শক্তি রয়েছে।
নদীর সোনালী রশ্মি এবং নীরবতার মাঝে চাচার নৌকা ধীরে ধীরে ভেসে উঠবে। প্রত্যেক দিন চাচা নদীর মাঝি হয়ে নৌকা নিয়ে মাছ ধরতে বের হন। নদীর সাথে তার সম্পর্ক যেন এক স্বাভাবিক জীবনযাত্রার অংশ। প্রতিটি ঢেউ তার জীবনের সাথে মিশে থাকে। বৃদ্ধ চাচার জীবনটা যেমন সরল তেমনি সুন্দর। তিনি নদী ও প্রকৃতির মাঝে শান্তি খোঁজেন। তাকে দেখে মনে হয় প্রকৃতির সাথে এক হয়ে থাকলেই জীবনের সব ক্লান্তি যেন হারিয়ে যায়।